তুমি ভালো দেখে করো না, আমি কেন তোমাকে খুঁচাই খুঁচাই সেই প্রশ্নগুলো মনে করাই দিব। কবে বিয়ে করবে? ওয়াও, কবে বিয়ে করবে তমা? মাঝখানে ভাবছিলাম 2-3 বছর পরে বিয়ে করে ফেলবো। ঈদ মোবারক। দর্শক সবাইকে ওয়েলকাম করছি ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্স তারকা আড্ডায়। সঙ্গে আছি মৌসুমী মৌ। আর আজ আমার সঙ্গে যিনি রয়েছেন দর্শক, এক একটি ঈদ তার জন্য খুব ভীষণ নতুন বার্তা নিয়ে আসে। এবং তার কথা যদি আমি একটু করে বলি, নিশ্চয়ই অভিনয় দক্ষতা দিয়ে তিনি অর্জন করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এবং লাস্ট ঈদে অর্থাৎ রোজার ঈদে তিনি আমাদের মনে একেবারে দাগ কেটে গেছেন তার অভিনয় দক্ষতা দিয়ে। এই রোজার ঈদে আমরা দেখেছি আমাদের জেরিনকে। তার আগে তিনি আমাদেরকে ময়না চরিত্রে একদম চমকে দিয়েছিলেন, তবে ডে বাই ডে নিজেকে অন্যরকমভাবে তিনি মেলে ধরছেন। এবং বলতেই হবে আমাদের পাখি তিনি, সেই 7 নম্বর ফ্লোর কিংবা একই সাথে খাঁচার ভেতর অচিন পাখির কথা আমরা বলতে পারি। এবং এক এক করে তমা মির্জা নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। সো বুঝতেই পারছেন আমাদের সঙ্গে আজকে রয়েছেন আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী, মডেল, নৃত্যশিল্পী, উপস্থাপক তমা মির্জা। হ্যালো, ঈদ মুবারক। ঈদ মোবারক। কি খবর তোমার? খবর ভালো। আমি উপস্থাপক যে ছিলাম। তুমি তো উপস্থাপনা করো, তোমার নামেই একটা প্রোগ্রাম ছিল। হ্যাঁ, ওইটা না আমি ভুলেই গেছিলাম, তুমি বলার পর আবার মনে বাট পড়লো। তুমি আমাকে প্রায় মাসখানেক আগে বলেছো যে তুমি আবার উপস্থাপনা করতে চাও, এবং তুমি চাও যে এইরকম তোমার নামে যদি আবার কোনো অনুষ্ঠান হয় যেখানে তোমাকে আমরা উপস্থাপক হিসেবে আবার পেতেই পারি। হ্যাঁ, হতেই পারে, কিন্তু আমার কাছে মনে হয় এই জবটা অনেক কঠিন। আন্দাজি কথা, অভিনয় অনেক কঠিন। অভিনয় তো কঠিন, কিন্তু তোমাদেরটা যে সহজ যদি কেউ ভাবে ওইটাও না। না, আগে মনে হতো যে হ্যাঁ উপস্থাপনা এমন কি, কিন্তু যখন আমি উপস্থাপনা করেছি তখন যখন টক ব্যাকে বলতেছে এইদিকে সামনে শুনতে এখনই বিরতিতে যেতে হবে, এখনই বিরতিতে যেতে হবে। তো এটা মজারও, আবার একটা কিন্তু টেনশন কাজ করে। ডেফিনেটলি মজার। এই যে নতুন নতুন মানুষের সঙ্গে দেখা হয়, আবার খুব কাছের মানুষদেরকে নতুন ভাবে জানার সুযোগ হয়। এবং এতবার তোমার ইন্টারভিউ এরকম হয়েছে কখনো যে তোমার খুব ইচ্ছা করতেছে একটা প্রশ্ন করতে, কিন্তু তুমি করতে পারছো না? এটা বহুবার হয়। তার কথা শুনে তোমার খুব বিরক্ত লেগে মনে হচ্ছে আমি এই প্রশ্নটা করেই ফেলি, কিন্তু করতে পারছি না। না, এরকম বহুবার হয়েছে। এবং ধরো যে সবচেয়ে বেশি ফেক অ্যাক্টিংটা তো এই চেয়ারটাতে বসে করতে হয়। ঈদ কেমন কাটলো? খুব ভালো, খুব ভালো, আলহামদুলিল্লাহ। কুরবানিটা তো একটু অন্যরকম হয়। রোজার ঈদটা যেমন থাকে একটা এক্সাইটমেন্ট থাকে যে চাঁদ দেখা গেল কিনা। তারপরে আলহামদুলিল্লাহ আমার এবার রোজার ঈদের ছবি এসছে। গতবার আমার কুরবানি ঈদ এসেছিল গত বছর, আগের বছর। তো দুই ঈদেরই অভিজ্ঞতা যেটা আমার মনে হচ্ছে রোজার ঈদ বেশি এক্সাইটিং। ঈদে কি কি রান্না করা হলো, আর আন্টি কি কি রান্না করলেন তোমার জন্য? আমার আম্মু যেটা করে এটা মানে আমার বেস্ট মনে হয়েছে, এবং এটা আমি শিখে রাখলাম তার থেকে, যে ধরো একটা অ্যামাউন্ট অফ মানে মিট তো তোমার সবাইকে দিয়ে দেওয়া হয় যারা আসে, এরপরে আমাদের নিজেদের জন্য যেটা থাকে ওইটা আম্মু খুব বড় একটা পাতিলে রান্না করে। এবং রান্নাটা ধরো শুরু হয়ে যায় 1টা-1:30টার দিকে, মানে মাংসটা কেটে এনে আম্মু তুলে দেয়। এরপরে যেটা হয় ধরো 5টা-6টার মধ্যে তো শেষ হয়ে যায় বিলানোটা। 6টার পরে যারা আসে এদেরকে আম্মু ছোট ছোট বক্সে করে রান্না মাংস দেয়। ওয়াও, দারুণ ব্যাপারটা। যাতে কেউ মন খারাপ না করে যে আমি পেলাম না, ফেরত না যায়, একদম খালি হাতে যেন ফেরত না। ছোট ছোট বক্স রাখে আম্মু। হয়তো নরমালি যে পরিমাণ দেওয়া হয় তখন হয়তো বক্সে ওই পরিমাণ দেওয়া হয় না, বাট একজন বা দুজন মানুষ খেতে পারে ওই অ্যামাউন্টে আম্মু রান্না মাংসটা দিয়ে দেয়। এবং এইটাও আম্মু দেখা যায় যে 9টা-10টা পর্যন্ত দেয়, তারপরে আর আসলে দেওয়া হয় না। এরপরেও যদি কেউ আসে তখন আম্মু বলে যে তোমরা কালকে এসো, তখন কালকে হয়তো আবার রান্না করলে তখন সেখান থেকে আবার দেয়। তো আমার মনে হয় যে এইটা আমি আমার মার থেকে শিখেছি, যে কেউ যেন এসে খালি হাতে ফিরে না যায়, যেহেতু ঈদের দিন বলে কথা এবং কোরবানির ঈদ বলে কথা, খুব স্বাভাবিক ব্যাপার। গত রোজার ঈদে যখন দাগি এলো, তুমি তো দাগি দেখার জন্য তোমাকে যেতেই হয়েছে বারবার সিনেমা হলে, প্রেস কনফারেন্স হয়েছে, তারপর একই সাথে আমরা যেহেতু প্রিমিয়ার শো হয়েছে, প্রিমিয়ার শোতে গিয়েছো। অন্য সিনেমাগুলো দেখা হয়েছে কিনা, বাকি যে সিনেমাগুলো আছে? বরবাদ দেখা হয়েছে, কিন্তু আমার জঙ্গলিটা দেখা হয়নি। তো এটা আমার খুব আফসোস, কারণ আমি শুনেছি মুভিটা খুব ভালো হয়েছে। মেইন প্রবলেমটা যেটা হয়ে গিয়েছে, গত যে সুড়ঙ্গ রিলিজের সময় আমার এত প্রেশার যায়নি, দাগির সময় আমার একটু হল ভিজিট, তারপরে প্রমোশনাল অনেক অ্যাক্টিভিটিস, এগুলো করতে করতে যেটা হয়েছে ঈদের পরে 7-8 দিন যে চলে গেছে, আমি মানে, এবং তারপর একটা গ্যাপ দরকার ছিল, একটু রেস্টের দরকার ছিল। আমি ঈদই সেলিব্রেট করতে পারিনি। তুমি জানো আমি ঈদের দিন লাঞ্চের পরে আমরা মুভি দেখতে গিয়েছি, 7টার শো দেখতে গিয়েছি। সেই শো শেষ করে আবার টিম আমরা একসাথে বসছি যে তারপরের দিন আমরা কিভাবে কি করব। তো
তো সেই সব কাজ শেষ করতে করতে আমি দেখি 11:30-12টা বেজে গেছে। তো তখন তো আর তোমার মানে আমার কিন্তু ঈদ যেটা বোঝায় যে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া বা একটা জায়গায় বসা সবাই আড্ডা দেওয়া, এটা না আমার হয়নি। এবং তার পরের দিনও সেম, তারপরের দিনও সেম, তারপরের দিন আমি মনে হয় 5 দিন না 6 দিন পরে দেন আমি ঈদ সেলিব্রেট করছি যে আচ্ছা আজকে আমার কোনো কাজ নেই, আজকে আমার ঈদের দিন, আজকে আমি একটু নিজের মতো করে টাইম স্পেন্ড করব কাছের মানুষদের সাথে। তো ওইটার কারণেই মনে হয় আমার যেটা হয় নরমালি অন্য সময় আমি কিন্তু দেখে ফেলি ছবি 2-3 দিনের মাথায় গিয়ে। আর কি হয় যখন অনেক লোক থাকে ওই সময় দেখে মজা। আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি মজা হচ্ছে ফ্রেন্ডসদের সাথে, মানে এইটার ইয়াটা আসলে আমার বেস্ট লাগে আমার আম্মুর সাথে বসে মুভি দেখতে। আমার আম্মু তো মুভি দেখার সময় দেখছো এখানে খুব ভালো করছে, এটা খুব ভালো হয়েছে, না এটা ভালো লাগেনি, মানে আমার আম্মু আমারও ভুল ধরে, এটা ভালো হয়নি ওইটা ভালো হয়নি। বাট দাগিতে যেমন তোমাকে দেখে কিন্তু আমিও কেঁদেছি একটা মোমেন্টে গেছে, তুমি কি তোমার নিজেকে দেখে কেঁদেছো? না ঠিক তা না, একটু তো ইমোশনাল অনেক ছিল যখন মুভি দেখেছি, তখন তো আর মানে ধরো ওই ক্যারেক্টার হয়ে দেখিনি, তখন তো একটা মুভিই দেখছি। তো আমার কাছে নারী হিসেবে ওই নারীটার যে স্ট্রাগলিং, যে একটা মেয়ের না পাওয়া বা জেরিনের জীবনে জীবন যখনই সেটেল হতে চায় তখনই একটা ঝামেলা প্রবলেম চলে আসে। একদিকে তার ফার্স্ট লাভ, একদিকে তার ফ্যামিলি, একদিকে তার বাচ্চা, মানে আমার না খুব খারাপই লাগছে যে মেয়েটা কখনোই কিছু বলে না একদম। এবং এখন তো দাগি তো সবাই দেখে ফেলেছে। আমি আসলে ডিরেক্টরকে জিজ্ঞেস করেছিলাম যে আমার খুব খারাপ লেগেছে, বাচ্চাটা আসলে মানে নিশানের হলেই পারতো, মানে লাস্ট আমি এটা কোনোভাবে মেনে নিতে পারিনি। যাই হোক, এটার এই যুদ্ধটা তার সাথে আমার ইন্টারভিউতে হয়েছে, তোমার সাথে না হোক। আমি অন্য গল্পে যেতে চাই। তো আমার জীবন এখন কেমন কাটছে? আমি শুনছিলাম যে সামনে অনেকগুলো সিনেমা রয়েছে তোমার, যে সিনেমা নিয়ে কাজ চলছে, অলরেডি কথা হয়েছে। দেখো আমি কখনোই ওই যে আগে থেকে যে বলবো যে আমার হাতে অনেকগুলো ছবি আছে, 4-5টা ছবি সাইন করেছি, বা আমার কাছে অনেক স্ক্রিপ্ট আসে, আমি আসলে এত বাঁচি যে লাস্টে গিয়ে একটা ছবিও করা হয় না, এই সব আমি বলবো না। হয়তো এরকম অনেকের সাথেই হয় দেখে এসব কথা আমরা শুনতে পাই, কিন্তু আমার সাথে যেটা হয় যে আমার কাছে আসে খুব সিলেক্টিভ কাজ। সবার কাছেই তার গল্প বেস্ট, তার ক্যারেক্টারগুলো বেস্ট, সে চায় ভালো বানাতে, রাইট। তো আমি কখনো ওভাবে জাজ করি না যে প্রোডাকশন হাউসটা তো নতুন, এটা কি বানাবে, বা এই ডিরেক্টরটা নতুন, উনি কি ভালো বানাবে, এটা আমি কখনো ভাবি না। তো এই জন্য আমার কাছে যখন আসে আমি চেষ্টা করি করার, যদি একদমই না হয় তখন আমি বলি যে ভাই আমি পারছি না। আমি এটা বলবো না আমার হাতে অনেক ছবি আছে বা আমি অনেক ছবি ফিরিয়ে দিই, এটা বলবো না। গত 5 বছর ধরে আমার একটা প্ল্যানিং ছিল যে আমি আমার ক্যারিয়ারটাতে আমি এই ক্যারেক্টার করতে চাই, আমি আমাকে এইভাবে তৈরি করতে চাই, আমার অ্যাক্টিংয়ের এই ভেরিয়েশনগুলো আমি চাই। এটা আমার কিন্তু এখন প্ল্যানিং না, আমি 5 বছর ধরে এটা করে আসা, এবং আমি যেভাবে চেয়েছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সেভাবেই চলছে। বাট আমার এক্সপেকটেশন ছিল যে আরও দর্শক আমাকে দেখুক বড় পর্দায়, মানে আরও কিছু ভালো ছবি করি, যেহেতু সংখ্যায় খুব কম ছবি। তো আমরা অনেক আর্টিস্ট, অনেক ভালো ভালো আর্টিস্ট আছেন, তো সবার কাছেই ঝুলিতেই 1-2 করে কাজ যায়, তো ওইভাবে আমারও কাজ আসে, যখন তখন সংখ্যাটা একটু কমেই যায়। বাট এবার আমার যেটা ইচ্ছা যে এমন আমি বলবো না যে প্রতি বছর আমার 2-3টা ছবি করার খুব প্ল্যানিং, সেটা না। বাট আমি এইটা চাই যে অ্যাটলিস্ট এভরি ইয়ারে আমার একটা করে সিনেমা আসুক, তাহলে কি হয় দর্শক একটু ডিফারেন্ট ক্যারেক্টার আমাকে দেখতে পেলো, কারণ আমার তো খুব কমার্শিয়াল কাজ করা হয় না। এবং তুমি নিজে আমাকে বলেছিলে অন্য একটা ইন্টারভিউতে যে তুমি আসলে তোমার ক্যারিয়ারের সেকেন্ড ইনিংস পার করছো। হ্যাঁ, এবং এইটা একটু ডিফারেন্টভাবে আমি মানে চাচ্ছি যে আমার ক্যারিয়ারটা এরকম হোক যে আমি যে চাই না ফুল কমার্শিয়াল ফিল্ম করতে, সেটা না, সেটা আমি চাই, কিন্তু সেই জায়গাটা আমি এভাবে চাই যে আমি যে ক্যারেক্টারটা প্লে করব ওই ক্যারেক্টারটার যেন একটা জার্নি থাকে, ওই মুভিটাতে ওই গল্পে যেন তার একটা জার্নি থাকে, এবং সেই জার্নিটার জন্য যেটা প্রয়োজন সেটাই আসুক। এবং এমন কিছু আমি করতে চাই না যেটা দেখে দর্শক আবার নিরাশ হয় বা হতাশ হয়, না তোমাকে তো এইভাবে দেখতে চাইনি। আমার তো এক ধরনের দর্শক হয়েছে যারা আমাকে এইভাবে দেখতে পছন্দ করে, তো আমি তাদেরকেও নিরাশ করতে চাই না। আবার আমি এটাও চাই না যে সবাই ভাবুক একটা গড়বাঁধা একটা আমার ক্যারেক্টার দাঁড়াক যে তোমা এই টাইপেরই ফিল্ম করে, এর বাইরে করে না, এরকমটা আমরাও চাই না। একটা ছোট্ট ব্রেকে যাবো, ব্রেক থেকে ফিরে এসে আবার গল্পে ফিরছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্স তারকা আড্ডা। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক দর্শক, ঈদের অনেক শুভেচ্ছা এবং আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্স তারকা আড্ডায়। সঙ্গে আছি মৌসুমী, আমার সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার তমা মির্জা। এবার একটু ছোটবেলার গল্প শুনবো।
সেই ছোটবেলা এবং ছোটবেলায় তমা আসলে কেমন ছিল যখন তিনি নাচ করতেন এবং মায়ের তমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল? আমি এখনো যেরকম ছোটবেলায়ও এরকমই ছিলাম, ছোটবেলায় আমি আরো শান্ত ছিলাম, আরো কম কথা বলতাম। তুমি যেমন আমাদের সাথে কিন্তু টকেটিভ, আমরা অনেক কথা বলি যখন আমাদের দেখা হয় বা অন্য মানে তোমার যাদের সাথে একটু ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। হ্যাঁ, আমি জানি না, ধরো অনেকে হয়তো ভাবতে পারে যে আমি একটু মুডি বা আমি একটু কম, মানে আমার মধ্যে হয়তো অ্যাক্টিভিটিস আছে যেগুলো দেখে হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি যাদের সাথে, মানে আমার বন্ধু খুব কম, তুমি জানো। আমার হাতে গোনা 4-5 জন মানুষ আমার বন্ধু বা কাছে। আর আমার ইন্ডাস্ট্রির মধ্যে তো আমি একটু, আমার মনে হয় যে তুমি আছো দেখে বলছি না, তুমি নিজেও জানো আমি একটু ফ্রিলি কথা বলি হয়তো তোমার সাথে, তুমি আছো। শাকিল ভাইয়ের সাথে আমি মানে ইজ লাইক মাই ব্রাদার। নিশো ভাইয়ের সাথে মাঝে মধ্যে শেয়ার হয়, রাফির সাথে শেয়ার হয়। মানে এই কাজের জায়গায় আমার খুব কম মানুষ যাদের সাথে আমি আমার দুঃখ কষ্ট বা আমার কি প্ল্যানিং কাজের বা আমি কি করব সেই সাজেশন নেওয়া, এগুলোরও সার্কেল খুব কম। বাট ছোটবেলায় যেটা ছিল, ছোটবেলায় আমার খুব বন্ধুর এমন থাকে না যে আমার অনেক বন্ধু থাকতে হবে, হ্যাঁ আমার অনেক ফ্রেন্ড থাকতে হবে, এটা ছোটবেলায় ছিল। তো 1 থেকে 10 যাদের রোল নাম্বার ছিল এরা সবাই আমার ফ্রেন্ড ছিল। তো অলওয়েজ আমার 10টা ফ্রেন্ড 9টা ফ্রেন্ড থাকতো। তো ওদের সাথেই আমার আড্ডা দেওয়া, ঘোরা। তো আমি এই যে আমার একটা বন্ধুপ্রিয় একটা মানুষ, আমি দেখলাম যে ইন্ডাস্ট্রিতে আসার পরে আস্তে আস্তে আমার বন্ধু কমে গেল। খুব স্বাভাবিক। এবং আমি না নিজেকে অনেক সময় প্রশ্ন করি এবং আমার কাছের মানুষদের যে আমার এরকম বন্ধু কমে গেল কেন। হ্যাঁ, তো আমি পরে ভাবলাম যে হয়তো আমি যেমন টাইপের, এই টাইপের মানুষ হয়তো আমাকে ভাবে না, মানে আমাকে ওভাবে ভাবে না যে আমি যে একজন আমি যে ভালো বন্ধু হতে পারি বা আমি আসলে অত জাজমেন্টাল না, আমার মধ্যে ওই মানে আমি নায়িকা বা আমি হিরোইন বা আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি গ্ল্যামার জগতে কাজ করি, এই জিনিসগুলো যে আমার নেই, এইটা বুঝতে হলে তো আমার পর্যন্ত আসতে হবে, হ্যাঁ কাছে আসতে হবে। হ্যাঁ, তো ওই জন্য মানে আমার মনে হয় ছোটবেলায় ভালো ছিল, তখন আমরা অনেক বন্ধু ছিল। বাট না, এখনকার মুহূর্তগুলো তোমার জন্য খুব বিশেষ, কারণ এখনকার দিনগুলো বিশেষ তোমার জন্য, এত ভালো কাজ তুমি আমাদেরকে উপহার দিচ্ছ। শোনো, সময় না অনেক কিছু দেয়, সময় আবার অনেক কিছু নিয়ে যায়। এটা তো সত্য কথা। ওই সময় আমাকে অনেক বন্ধু দিয়েছে, ওই সময় আমাকে অনেক স্মৃতি দিয়েছে, খেলাধুলা, পড়ালেখা। বাট এখন তোমাকে সময় ক্যারিয়ার দিয়েছে, এখন সময় আমাকে ক্যারিয়ার দিয়েছে, কোনো না কোনো একটা কিছু তো থাকবে না, এটা খুব স্বাভাবিক। সময় অনেক কিছু দেয় আবার অনেক কিছু নিয়ে যায়। একটা ব্যাপার জানতে চাই, প্রেম নিয়ে তোমার মতবাদ কি? এটা ফুলের মতো, তুমি ফুলকে তুমি যত যত্ন করবা। আমার কি মনে হয় জানো, যে বলো, ফুলে কিন্তু কাটাও আছে, বলো শেষ করো। না, ধরো একটা ফুল আমি গাছ থেকে ছিঁড়লাম, ছেঁড়ার পরে ওইটা আমি একটা পটে পানি দিয়ে রাখলাম, যত্ন করছো আর কি, যত্ন করলাম। তারপরেও তুমি এটাকে কতদিন ওই সৌন্দর্যটা এটা থাকবে? বেশি দিন থাকে না, কিন্তু 4-5 দিন পরে শুকায় যায়। তো প্রত্যেকটা সম্পর্কের সৌন্দর্য বেশি দিন থাকে না। তো যখন সৌন্দর্যটা চলে যায় তখন যেটা থেকে যায় সেটা হলো দুজনের প্রতি দুজনের সম্মান, দুজনের প্রতি দুজনের ভালোবাসা, বিশ্বাস, এই জিনিসগুলোই থেকে যায়। প্রথম দিকেই কিন্তু ওই সৌন্দর্যটা থাকে যে তুমি অনেক সুন্দর, তুমি যাই করছো তাই ভালো লাগছে, তখন খারাপ দিকগুলোও ভালো লাগে, সবই ভালো লাগে, মানে ফুলটা যেরকম। হ্যাঁ, এবং তারপরে কি হয়, তুমি ওই যে পানি দিয়ে যত্ন করে রাখছো, কিন্তু তারপরে একটা সময় কিন্তু এই জিনিসটা ওই সৌন্দর্যটা থাকে না সম্পর্কে, তখন এই জিনিসগুলোই থেকে যায়। এই জিনিসগুলো যাদের মধ্যে থাকে তাদের সম্পর্কটা আসলে অনেক দিন থেকে যায়। যেমন আমার কাছে অনেক ফুল আছে যে ফুলগুলো ধরো শুকায় গেছে, তারপর আমি সুন্দর করে ফ্রিজে একটা সাইডে রেখে দিচ্ছি, কিংবা আমরা অনেক সময় ডায়েরিতে রেখে দেই, অনেকে ডায়েরিতে রেখে দেয়। তো আমার ফ্রিজের একটা সাইডে রাখা। এখন আমি কি রেখে দিব নাকি ফুলগুলো আমি ফেলে দিব? তো যারা রেখে দেয় তাদের সম্পর্কগুলো টিকে যায়, যারা ফেলে দেয় তাদের সম্পর্কগুলো ভেঙে যায়। তো আমার কাছে প্রেম ভালোবাসা এরকম। ওরে বাবা দর্শক, আমি একটা কঠিন ব্যাখ্যা পেয়েছি প্রেম নিয়ে তামা মির্জার কাছ থেকে, খুব ভালো লাগলো। তোমার কি লেখালেখি করার কোনো ইচ্ছে আছে? আমার আব্বু তো প্রচুর লিখে, হ্যাঁ আমার আব্বু প্রচুর কবিতা লিখে, আমার আব্বু প্রচুর ছোট ছোট গানের মতো লিখে। তো ওই জায়গা থেকে আমিও একটু পেয়েছি, মানে ধরো কবিতা লিখতে ইচ্ছা করে,
বাট ছন্দ মিলে না দেখে ভালো লাগে না অনেক সময়। সব কবিতার ছন্দ মেলাতে বলে গদ্য পদ্য আছে, তুমি কেন টেনশন করো, তুমি লেখো। আমার মনে আছে যে 8, 9, 10 তখন তো একটু ধরো তখন কি হয়, প্রেমটা তখন একদম তুমি প্রেম করতে পারবা না, কিন্তু তোমার মধ্যে একটু ভালো লাগা কাজ করবে। তখন একটু লিখতাম, আমার একটা ডায়েরি ছিল, সেই ডায়েরিতে আমি যা আসতো লিখতাম, এবং খুব খারাপ লিখতাম সেটা না, ভালোই লিখতাম। বাট ওই যে পরে আর ওইটা প্র্যাকটিস করা হয়নি দেখে হয়তো আর হয়নি। ইটস ওকে, কমপ্লিটলি ওকে, এটা নিয়ে বদর হবার কিচ্ছু নেই। আমি সেই 2015 মানে সালে চলে যাব নদীজন সিনেমার জন্য, যখন তুমি শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলে। সেই দিনটার কথা নিশ্চয়ই এই মুহূর্তে মনে আছে? আমার মনে আছে, আমি মনে হয় একটা বন্ধুদের সাথে একটা আড্ডাবাজির মধ্যেই ছিলাম একটা রেস্টুরেন্টে, তো আমি দেখি সবাই আমাকে ট্যাগ করতেছে, তো প্রচুর ট্যাগ হচ্ছে, কনগ্রাচুলেশন। আমি বললাম আল্লাহ, আমি আবার কি করলাম, বুঝছো? পরে গিয়ে দেখি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমি মানে 3-4টা দেখলাম, তা আমি বললাম এটা মনে হয় ভুল করে কে এরকম ফাইজলামি করতেছে আমার সাথে, এটা কিভাবে? এরপরে আমি গুলজার ভাইয়াকে ফোন করলাম যে ভাইয়া এরকম এটা কি ঠিক? বলে হ্যাঁ তুমি পাইছো তো। আরে বাবা, হ্যাঁ আমি এবং এরকম গুলজার ভাই আমার নাম দিয়েছিল যখন ফর্ম জমা হয়, কাকলি আপু মনে হয় জমা দিয়েছিল, পরে গুলজার ভাই ওটাই করেছিল। তো বলে আমি তো দিচ্ছি, দেখো পেয়ে গেলা এসে। আমি বললাম ও আচ্ছা, তাহলে পাইছি না। আমার জাস্ট মনে আছে আমি তখনই গাড়িতে উঠে বাসায় এসে আমার আম্মুর কাছে বললাম যে আম্মু আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি মানে কোন ছবি থেকে? তো যাই হোক, ওইটা অন্যরকম অনুভূতি। আমি এটা মানে ফিল করতে পারি যে তখন আবেগটা কিরকম ছিল, এক্সাইটমেন্টটা কিরকম ছিল। একটু স্ক্রিনে চোখ রাখবো এবার। হ্যাঁ, তোমার জন্য গেম রয়েছে। আমি গেমে খুব খারাপ, তুমি জানো। তুমি এটা ভালো পারবে, ট্রাস্ট মি। একটু স্ক্রিনে চোখ রাখো, খুবই সহজ, শুধু মাথা খাটাতে হবে। এই জিনিসটাই তো আমার কম কাজ করে। বলো কি হবে এটা? মানে এটা কি বলতে? এখানে রয়েছে বাস্কেট, এখানে আছে বল। মিলালে একসাথে কি হয়? বাস্কেটবল হয়ে গেল। ও আচ্ছা, এই জিনিস। এবার বলো। প্যানকেক। ইয়েস, উত্তর সঠিক হয়েছে। তোমার পছন্দের ফ্রুটস কি? এটা তো বাঙ্গি না নাকি? এটা না, ওটা ভুলে যাও। হ্যাঁ ঠিক আছে, ইংলিশে ভাবো, তাহলে মিলাতে পারবে। আর এটা ওয়াটারমেলন। কিন্তু এটা তো ওয়াটারমেলন না, এটা তরমুজের মতন লাগতেছে না। তরমুজ এরকম হলুদ হলো কবে থেকে? আমাদের ড্রেসের কালার। পরের ছবিতে যাব। আহা, ভেঙে মিলাও, তাহলে মিলাতে পারবে, খুব সহজ। এটা তো রেইন। এক্স্যাক্টলি, ডানে। এটা হলো, এটাকে কি বলে? টাই। রেইনবো, এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে। পরের ছবি দেখবো। কিউট কিন্তু জিনিস। হ্যাঁ খুবই। হ্যাঁ, এবার বলো। হাউস, এটা লাইট হাউস, উত্তর সঠিক হয়েছে। এটা ছোট বাচ্চাদের খেলা, মজাই। এটা তো ফিল্মের ক্যামেরা না, ওই আগের আমলে যেটা ছিল। আর ডানে এটাকে কি বলে যে গেম খেলে যে? হ্যাঁ, তো মিলাও এবার। গেম এর আগে কি হতে পারে? খুব সহজ, বাচ্চারা খেলে। তুমি একটু আগে বলেছো বাচ্চাদের খেলা। গেম প্লে? না, ভিডিও গেম। এটা পারা উচিত ছিল। ভিডিও গেম। হ্যাঁ, পরেরটা দেখবো। ওমা, টেবিল। টেবিল মাঝখানে দেখো। টেবিল টেনিস, উত্তর সঠিক হয়েছে। পরের ছবি দেখবো। এটা কি? বলো কি? এটা একটা খাবারের নাম, বলো। খাবারের নাম? ডানে তো আমরা ডগ দেখতে পাচ্ছি, বামে যেটা রয়েছে এইটা কি? চাবি? নো, সান লাইট। হট ডগ হবে এটার উত্তর। ওকে, নো প্রবলেম, আমরা পরেরটা দেখবো। বলো এবার। ম্যাঙ্গো, আম। ম্যাঙ্গো। যাই পরেরটাতে। কিবোর্ড, রাইট, উত্তর সঠিক হয়েছে। এইটা একটু ভাবো, খুব বিখ্যাত সিনেমার নাম, বিখ্যাত একটি চরিত্র। এইটা কি? প্যাঁচা নাকি? না। এটা নাম কি? নাম বলে দিলে তুমি পেরেই যাবে। আমি জানি না, তুমি বলে দাও। এটা বাদুর ইংলিশ কি? তাহলে এটার সাথে মুভি কেমনে হয়? ভাবো, সুপারম্যান আমরা জানি, স্পাইডারম্যান আমরা জানি, ব্যাটম্যান, উত্তর সঠিক হয়েছে। পরেরটা দেখবো।
এটা হানিমুন রাইট। তো সেটা কেমন লাগছে খেলতে? মজাই। থ্যাংক ইউ সো মাচ। সো ব্রেন বেশি খাটাতে হয় না। হ্যাঁ, মানে ব্যাপারটা কিন্তু খুবই মজার, অনেক মজার, ভালো লাগছে আমার। মানে একদমই ডিফারেন্ট একটা খেলা। হ্যাঁ, ওকে, এবার আমরা গল্পে চলে আসি। নেক্সট ফিল্ম কি আসছে সে গল্প শুনবো, তার আগে একটা চট করে ব্রেক নিয়ে ফিরে আসছি আমি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্স তারকা আড্ডা। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা দর্শক, সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্স তারকা আড্ডায়। সঙ্গে আছি মৌসুমী মৌ, আমার সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার তমা মির্জা। ফিরে এলাম ব্রেক থেকে এবং আড্ডা হচ্ছিল আমাদের, বলছিলাম নতুন কি সিনেমা আসছে। ওটাই তো বললাম যে এখন ওই জন্য বলতে চাই না, বাট যেহেতু প্রতি বছর একটি করে ফিল্ম করার ইচ্ছা আছে, নেক্সট ইয়ার একটা, যেমন তুমি আমার সাথে আগে ইন্টারভিউতে বলেছিলে এবং আমাদের ক্যাপশনটি এরকম দিয়েছিলাম, তমা এবং একই সাথে নিশো ভাইকে আমরা আবার কবে দেখছি। হ্যাঁ, আমিও তোমাকে বলেছিলাম যে এরপরে যে মুভি হবে ওইটাই থার্ড মুভি হবে, সেটা যদি 3 বছর পরেও হয় তখনও এটাকে থার্ড মুভি বলা হবে। 3 বছর পরে হওয়ার কোনো সম্ভাবনা আছে? মানে প্রথম সিনেমার পর, সুরঙ্গের পর আমরা দেখেছি তোমরা আবার 2 বছর পরে জুটি বেঁধেছো একসাথে দাগি হয়ে, তিনি দাগি আসামি হয়ে এসেছেন। সো আমি আই ডোন্ট নো আসলে নিশো ভাই আবার কবে সিনেমায় আমাদের। না, আই থিংক খুব তাড়াতাড়ি আমরা নিশো ভাইকে বড় পর্দায় দেখবো, বাট আমি আর নিশো ভাই আবার পেয়ার হয়ে এখনই আমি বলতে পারছি না। আচ্ছা, তাহলে আমি তোমাকে ছেড়ে দিতেই পারি, যেহেতু আমি তোমায় ভীষণ ভালোবাসি। এবার তুমি আমায় বলো, দেশে এবং দেশের বাইরে তোমার পছন্দের হিরো। একাধিক নাম বলতে পারো, আমি কোনো বাইন্ডনেস দিচ্ছি না। দেশের কথাই বলি। দেশের বাইরে তো সবার কাজই ভালো লাগে, সেটা তো দেশের বাইরের আর্টিস্ট। দেশীয় শিল্পীদের কথাই বলি। দেশীয় শিল্পীর মধ্যে আমি আগে যারা কাজ করতেন তাদেরকে তো আবার নতুন করে বলার কিছু নেই, তারা সবারই পছন্দের। এখন যারা কাজ করেন তাদের মধ্যে যেমন আমার সিয়ামের কাজ ভালো লাগে, হ্যাঁ, আমার রাজের কাজ খুব ভালো লাগে, শরীফুল রাজ। আমার নিশো ভাইয়ের নাম নতুন করে বলার কিছু নেই, নিশো ভাই তো আছেনই আমার, যেহেতু আমার কো আর্টিস্ট, আলাদাভাবে আর নাম মেনশন করলাম না। আমার সাকিব খান দা অন অ্যান্ড অনলি, ওইটাও আলাদাভাবে আর কি বলবো। এখন যারা কাজ করছেন এদের কাজ, এই যাদের নাম বললাম এদের কাজ আমার খুব ভালো লাগে। যে কাজ নিয়ে আমাদের আগে কথা হয়েছে, আমি ঠিক জানি না আজকে কতটুকু তুমি বলবে যে সেই কাজ কবে আসছে ওপার বাংলার যে কাজের জন্য। ওটা এখনো না, আমি জানি না, জানো আমি নিজেও খুব ওয়েট করছি, কজ আমি চাই এই কাজটা আসুক। তুমি তো অঞ্জনদার কথা বলছো। হ্যাঁ, অঞ্জন দত্তের কাজটা আমি চাই যে খুব তাড়াতাড়ি আসুক। আমি জানি না, যেহেতু ওটা একটা ইন্দো বাংলা প্রোডাকশন, সো ওটা আসলে বলা টাফ। বাট সে কাজের অভিজ্ঞতা তো একটু বলতে পারো, যেহেতু অঞ্জন দত্তের মতো একজন লিজেন্ডের সাথে তুমি কাজ করেছো এবং তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ডেফিনেটলি খুব দারুণ ছিল। হ্যাঁ, আমাদের এখান থেকে মনে হয় কেউ কি আগে করেছে অঞ্জনদার সাথে কাজ? এটা আমি শিওরলি আসলে বলতে পারছি না, বাট আমিও ওইভাবে শুনিনি। যদি কেউ করে থাকেন অবশ্যই তিনি অনেক লাকি যে ওনার সাথে কাজ করতে পেরেছেন। আর ইয়াংদের মধ্যে যেহেতু আমি কাজ করে এসেছি, আমি তো অবশ্যই অনেক বেশি লাকি। আমি এটাকে চঞ্চল ভাইয়ের কথা শুনেছিলাম যে চঞ্চল ভাইয়ের অঞ্জনদার সাথে কথা হচ্ছিল কাজ নিয়ে, বাট ফাইনালি ওটা কি হয়েছে আমি এখনো ঠিক শিওরলি বলতে পারবো না। তো আমি ওইভাবে দেখিনি, যদি হয়ে থাকে আমি তো বললাম অবশ্যই উনি অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী। আর আমারও কাজ করার অভিজ্ঞতা অসাধারণ ছিল, আমি অনেক কিছু শিখেছি, ছোট ছোট অনেক কিছু শিখেছি তার কাছ থেকে। আসলে এটা তো আমার মনে হয় যে অভিনয়টা একটা লার্নিং সেশন, তো মানে তুমি যত শিখবা, একটা টোটাল সময়টাই তুমি একটা জার্নির মধ্যে দিয়ে যাবা, যে জার্নিতে তুমি অনেক তোমার সঙ্গী থাকবে, সবার কাছ থেকে তুমি কিছু না কিছু শিখতে পারবে। দেয়ালের দেশ মুভিটা আমার খুব ভালো লেগেছে, সেখানে বুবলি আপু খুব ভালো কাজ করেছে। আমার পূজার কাজ ভালো লাগে, আমার মিমের পরাণ ভালো লাগছে। দেন আমি হয়তো কারোর নাম মিস করতে পারি যাদের কাজ আমার খুব দেখা হয়। আমার মেহেজাবিনের কাজ অনেক ভালো লাগছে, ও লাস্ট যে মুভিটা করলো, আমি ওটা হলে গিয়ে দেখেছি, প্রিয় মালতী, আমি হলে গিয়ে দেখেছি, ওটা আমার অসাধারণ লেগেছে। তো এই যে ধরো সবার কাজ দেখে শেখার আছে এখানে না, ওই যে ও আমার কম্পিটিটর বা ও হিরোইন আমিও হিরোইন, সো ওর কাজ আমি দেখবো না, বা ওর থেকে শেখার কি আছে আমি ওর থেকে ভালো করি, এটা কখনো আমি পার্সোনালি আমি কখনো এটা ভাবি না। আমি অঞ্জনদার কাছ থেকে সে যে একজন আর্টিস্টের সাথে কীভাবে তার ডিরেকশনটা বুঝাচ্ছে এটা আমি শিখেছি। একজন মানুষ কিভাবে এত সফলতা পাওয়ার পরেও এত স্টার কামেন্ট কুল থাকে, স্টারডম ব্যাপারটা নেই, এত ডাউন টু আর্থ, এই জিনিসগুলো আমি তার কাছ থেকে শিখেছি। এবং অনেক নমনীয়, ভদ্র। আমার এটা মনে হয় আমাদের আর্টিস্টদের মধ্যে এটা খুব জরুরি, বিশেষ করে যারা আমরা অভিনেত্রী,
যে যত সফল হব তত যেন আমরা খুব নমনীয় হই, আরো ভদ্র হই, আরো চেষ্টা করি ডিরেক্টর প্রোডিউসার যেন আমাদের নিয়ে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং কমফোর্ট জোনটা থাকে। একটা ব্যাপার একটু জানতে চাই তমা, আমাদের জীবনে তো ক্যামেরার সামনে কাজ করতে হয় একদম স্ক্রিনে, এবং আমরা আসলে কমিটমেন্ট ব্রেক করতে পারি না, বাট আমাদের লাইফও বাকিদের লাইফের মতো একটা সাধারণ জীবন, সেই জীবন অনেক গল্প থাকে। সো যখন জীবনে খুব খারাপ সময় যায় তখন এই যে মুখটাকে হাসি খুশি রেখে মানে সেটে বা ক্যামেরার সামনে ওই আরেকটা ক্যারেক্টার প্লে করা বা কন্টিনিউ করা, এটা কেউ বুঝবে না। ধরো যে কোনো জবে তোমার মন খারাপ আছে, এটা ম্যাটার করে না। হ্যাঁ ঠিক আছে, মন খারাপ আজকে, তুমি কাজটা করছো, ডেস্কে বসছো, ওকে ক্লাস করাচ্ছো, ফাইন, দ্যাটস ফাইন, ওকে ঠিক আছে। বা তুমি কারোর সাথে একটু উচ্চস্বরে কথা বলে ফেললা বা হলো, তুমি সরি বললা, ইটস ফাইন। এটার বাইরে কেউ জানছে না। একজন আর্টিস্ট সে যদি সেটে তার ব্যক্তিগত ডিস্টারবেন্স বা ফ্রাস্ট্রেশন থেকে যদি সে চিৎকার করে ফেলে বা একটা খারাপ ব্যবহার করে, এটা কিন্তু পুরো ইন্ডাস্ট্রি খবর হয়ে যায়, পত্রিকার নিউজ হয়ে যায়। সো তাকে ঠান্ডা থাকতে হবে। হ্যাঁ, যদিও তার ব্রেন ঠান্ডা নেই, মন এবং মানে মস্তিষ্ক কাজ করছে না। এবং তুমি ধরো আজকে তোমার লাইফের সবথেকে একটা বাজে ডে গেল, কালকে তোমার সকালবেলা শুটিং, এবং তোমার ক্যারেক্টারটা যেটা তুমি করছো ওটা ডিফারেন্ট একটা ক্যারেক্টার, ওই মেয়েটা অনেক সুইট, অনেক রোমান্টিক, এবারে ড্রামা সিন অনেকই হচ্ছে, এবং পুরো টিম 100 জনই তোমাকে খুব হেসে হেসে কথা বলতেছে। ওই সময়টা যে কতটা টাফ একজন আর্টিস্টের জন্য, নট ইভেন আর্টিস্ট, ইভেন তোমার কথাও যদি বলি, মানে এই জবটাতে হ্যাঁ এত কঠিন, এইটা কেউই বুঝবে না। নট ইভেন ইওর প্যারেন্টস, নট ইভেন ইওর লাইফ পার্টনার, নট ইভেন ইওর মানে তোমার কলিগরা একটু বুঝবে, বিকজ ওরাও এই সেম জার্নি থেকে যায়, কিন্তু এর বাইরে না কেউ বুঝে না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে যার কষ্টটা শুধু সেই ফিল করতে পারে, বাকিদের পক্ষে কিন্তু ফিল করা সম্ভব না। অন্য প্রসঙ্গে যাব, এই যে একসাথে কাজ করছো এবং একটার পর একটা ভালো কাজ উপহার দিচ্ছ, কি মনে হয় জীবনে কোনো মানুষের কি দরকার আছে নাকি দরকার নেই? মানুষ মানে আমি আরো সহজ করে করলে, তমা মির্জার জীবনে কোনো সঙ্গীর দরকার আছে নাকি নেই? সঙ্গীত তো দরকার আছে, সঙ্গীত তো আলাদা। ধরো সঙ্গী মানে যে আমি এস্টাবলিশড বা আমি নিজেই উপার্জন করছি বা আমার সবকিছুই আছে, তো আমার সঙ্গীর কেন প্রয়োজন? সঙ্গীটা তো এইসবের জন্য প্রয়োজন বলে আমার মনে হয় না। সঙ্গীটা প্রয়োজন যে তোমার কথা শুনবে, কেয়ার করবে, যে তোমাকে বলবে যে আচ্ছা জানো কি হয়েছে, আজকে আমি এরকম প্যারা খাচ্ছি, আজকে এটা ঠিক নেই, ওটা ঠিক নেই, আমার সাথে আমার ডিরেক্টরের এই কথা নিয়ে কথা কাটাকাটি হয়েছে, বা প্রোডিউসারের সাথে, সে বলবে ওকে ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, টেনশন করে না, সব কাজ শেষ করো, বাসায় আসো, আই এম ওয়েটিং ফর ইউ। আমার এটা শুনে কি মনে পড়েছে জানো, আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম তোমার ক্যাটরিনা কাইফের, তো ও বলেছিল যে ওর জন্য মানে ভিকি হচ্ছে এরকম ব্যাপারটা যে পুরোটাই তোমার, ও বলে যে ও হচ্ছে তার কি বলে এটাকে প্যানিক বাটন। সো ও সমস্ত কমপ্লেইন, সমস্ত প্রবলেম সে ওর হাজবেন্ডকে বলতে থাকে, আর সে খুব মনোযোগ দিয়ে শুনতে থাকে। তা আমার মনে হয় পার্টনার, তো এই জন্য পার্টনার প্রয়োজন, মানে তোমার শুধুমাত্র যে ভালো টাইমের জন্য প্রয়োজন বা শুধুমাত্র খারাপ টাইমের জন্য প্রয়োজন সেটা না। আমার মনে হয় লাইফে একজন দরকার যে তোমাকে দিন শেষে বলবে যে একদম টেনশন নিও না, সবকিছু ঠিক হয়ে যাবে, আই এম দেয়ার ফর ইউ। ট্রু। আমি একটা ছোট্ট ব্রেকে যাব, ব্রেক থেকে ফিরে এসে আবার আড্ডায় ফিরছি। দর্শক সময় হয়েছে আরো একটি বিরতি নেবার। আপনারা দেখছেন ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্স তারকা আড্ডা। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক দর্শক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্স তারকা আড্ডায়। সঙ্গে আছি মৌসুমি মৌ, আমার সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার তমা মির্জা। ফিরে এলাম ব্রেক থেকে। সবচেয়ে কোন সময় বেশি রেগে যাও তুমি? কখন এমন হয়েছে যে শুটিং এর সেট থেকে চলে এসছো? না, আমি কখনো শুটিং ফাঁসিয়ে বের হই না। আমার যত খারাপ লাগুক, মন খারাপ হোক বা কষ্ট লাগুক বা আমার রাগ উঠুক, আমি ওই একটা সাডেন টাইম হয়তো ব্রেক নিয়ে আমি কাজটা শেষ করে তারপরে আসি, দেন আমি ওইটা। যদি এমন হয় তোমার সাথে কমিটমেন্ট ঠিক রাখিনি, তাহলে তখন কি করবে? ধরো গেলে একটা বিজ্ঞাপনের শুটে, কিন্তু যে চরিত্রের কথা বলেছে চাচ্ছে সামহাও ওই চরিত্রটা চেঞ্জ করতে, এটা
ইদানিং তো হয়নি, অনেক আগের কথা আমার মনে নেই, বাট ওই যেটা বললাম এখন আমি কি করব না এটা আমি খুব ভালো করে জানি। গুড। সো আমার সাথে এটা হওয়ার কোনো চান্স নেই। তার মানে তুমি আগের থেকে অনেক কাম এন্ড কুল হয়েছো। আমার কি হয় জানো, মানে ধরো আমি অনেকক্ষণ নিতে পারি, কিন্তু এরপরে যদি আমাকে মানে ধরো তোমার সাথে আমার আর্গুমেন্ট হচ্ছে, আমি চুপ করে থাকবো, আমি শুনবো, তারপরে আবার আরেকদিন আর্গুমেন্ট হলো, আমি চুপ করে থাকবো, আমি শুনবো, এরপর আবার হলো, এরপরে আমাকে বলতে দিতে হবে। তখন যদি আমি না বলতে পারি তাহলে যেটা হয় আমি ওইটা থেকে আস্তে করে আমি তোমার সাথে আর কথা বলবো না, কারণ তুমি আমার কথা শুনছো না বা তুমি আমার কথা বুঝতেছো না। আমি হয়তো একবার দুবার তোমাকে বোঝানোর চেষ্টা করবো, কিন্তু তুমি বুঝতেছো না, শুনতেছো না। তো আমি ধরো আমার দুইটা রিয়াকশন হয়। যদি আমার খুব কাছের হয়, যার সাথে আমি অনেক ফ্রি, ধরো তোমার সাথে আমি অনেক ফ্রি, তখন আমি করে টোরে একটা জায়গায় আমার রাগটা কমায়। এক সময় ছিল বাজে অভ্যাস, এখন ভালো হয়ে গেছি। এটা আমি ধরো ই করব। আর যদি আমার মনে হয় যে না তুমি আমাকে ওই কমফোর্ট জোনটা দিচ্ছ না, যে আমি করতে পারবো, তখন আমি আস্তে করে বের হয়ে যাব, আমি তোমার সাথে আর কোনো কথা বলবো না। বাহ, খুবই গুড। এবার তুমি আমায় বলো, ধরো তুমি আজকে অতিথির চেয়ারে নেই, তুমি বসে আছো ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্স তারকা আড্ডার উপস্থাপকের চেয়ারে। আচ্ছা, তাহলে তুমি তমা মির্জাকে কি প্রশ্ন করতে? আমি জানি না। ভাবো না, এটার উত্তর আমার চাই। এমন কোনো প্রশ্ন তুমি ভালো দেখে করো না, আমি কেন তোমাকে খুঁচাই খুঁচাই সেই প্রশ্নগুলো মনে করাই দিব? আমি কখনো তোমাকে সেই সব প্রশ্ন মনে করাই দিব না। মনে থাকলে তো আমি তোমায় করবো না, তুমি জানো। হ্যাঁ, ওটা আমি বলতেছি যে না। তাহলে সহজ কোনো প্রশ্ন অন্তত করো তমা মির্জাকে। কবে বিয়ে করবে? ওয়াও, কবে বিয়ে করবে তমা? এখন তো মনে হচ্ছে যে কোনো সম্ভাবনা নেই। মানে 5 ইয়ার্স এর মধ্যে সম্ভাবনা নেই নাকি আর পরে? মাঝখানে ভাবছিলাম 2-3 বছর পরে বিয়ে করে ফেলবো, এখন মনে হচ্ছে না, থাক, এমনই ভালো আছি। Maybe I know the reason. I have nothing to say right now. এভাবে ভালো আছি। ওকে, এভাবেই থাকো, বাট এবার একটু গেম খেলতে হবে। হ্যাঁ, বলো। তোমার সামনে দুটো চপস্টিক রাখা আছে এবং দেখতে পাচ্ছো যে দুটো আলাদা পাত্র রয়েছে, তো একটা থেকে আরেকটা তোমার এই বলগুলো ট্রান্সফার করতে হবে। যে এটার স্টোরি তোমাকে বলি। হ্যাঁ, বলো। অনেকেই যে চপস্টিক দিয়ে খায়, চপস্টিক দিয়ে খায় না, তখন আমার এক্সপ্রেশন কি হয়, কারণ আমি পারি না এটা, ঠিক আছে? এবং আমি অনেকবার চেষ্টা করছি এটা শেখার, কিন্তু আমি জানি না, এটা আমি পারি না। তুমি এটা নিয়ে একদম ভয় পেও না, ঘাবড়ে যেও না। এখানে অনেকেই এটা পারেনি, অনেকে ডিফারেন্ট ওয়েতে ব্যবহার করেছে, তাই না? তো নো প্রবলেম, এখন জাস্ট ট্রাই ইট। তোমার সামনে গিয়ে নাও, ট্রাই করব। তখন কি তুমি প্রশ্ন করবা? না, প্রশ্ন করব না, আমি তোমাকে সাপোর্ট দেব। ওয়েট, আমি এখনো কাউন্টডাউন দেইনি। ও, কতক্ষণে কতগুলো পারি? 1 মিনিটে। হ্যাঁ, দেখবে 1 মিনিটে তুমি কতগুলো পারো। ওয়েট, ওকে, তোমার সময় শুরু হচ্ছে এখন। গুড, এই তো পারছো। একটা একটা করে উঠলে তো এহ জন্মে শেষ হবে না। তুমি এতগুলো ওঠানোর চিন্তা করো না, ধীরে বন্ধু, ধীরে ধীরে খেললে খেলা ভালো হয়। আমি একটা একটা করে প্রত্যেকবার তুলি, তাতে নো প্রবলেম। হ্যাঁ, তুমি অনেক ফাস্ট খেলছো এবং তুমি যে পারছো, আমি তোমাকে বললাম যে তুমি দিন উঠছে, দেখছো? হ্যাঁ, লাইফে যদি সবসময় এরকম আমার 3টা উঠছে, 3 দান মারা যেত, দানে দানে 3 দান, তাহলে খুব ভালো হতো। গুড, 30 সেকেন্ডস অনলি, নো প্রবলেম, অনেকগুলো হয়েছে। ওয়াও, আমি ভালো টেকনিকটা একটু বুঝছি, কিন্তু মাঝে মধ্যে কথা শুনতেছ না। অসুবিধা নাই, মানে স্টিক দিয়ে না ধরে যে ডিফারেন্ট ওয়েতে করছি, এবং আমি তোমাকে কমফোর্ট জোন দিয়েছি, এজন্য তোমার উচিত আমাকে খাওয়ানো। না, আমি শোনো না, আমি ভাবছি যে এইভাবে তো নুডলসও খাওয়া যায়, আমি কেন লজ্জা পাই যে আমি কেন এটা ইউজ করতে পারি না? অনেকে দেখি খুব স্টাইল করে এটা দিয়ে খায়। তুমি বোধহয় সবগুলোই নিয়ে নেবে যা ভাবে মনে হচ্ছে। আর কতক্ষণ আছে বলো? আরো 4 সেকেন্ডস অনলি। 4 সেকেন্ড? হ্যাঁ, এন্ড টাইমস আপ। এই তোমার চোখ লাগছে, তুমি বলো তুমি সব লাগবে। কত হলো এবার গুনো? ওয়েট, এইভাবে গুনবো? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9, আরে বাহ, 10 11 12 13 14 40। আল্লাহ, 40টা! ওয়াও, কংগ্রাচুলেশন। তোমাদের হাইস্ট কতগুলো উঠছে? এই ওয়েতে খেলে একজন 41 তুলেছে, অফ শিট, বিদ্যা সিনহা মিম। ও হ্যাঁ, এবং হচ্ছে সুনেরা বিনতে কামাল, সে প্রপার ওয়েতে খেলে 21টা তুলেছে। ওই যে যেভাবে ধরে আর কি। হ্যাঁ, একদম প্রপার ওয়েতে খেলে, কারণ ও আসলে চপস্টিক দিয়ে খায়। ও তাহলে বিজয়ী, ও প্রপার গেমটা খেলছে। এক্স্যাক্টলি, ও প্রপার গেমটা খেলেছে। তুমি অনেক ভালো থাকো, অনেক ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দাও, তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাও, সেই প্রত্যাশা রইল। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। দর্শকদের জন্য বলবো যে
ভালো থাকেন, সুস্থ থাকেন। ঈদের সময় তো একটা লম্বা ছুটি এবার, তো অনেকে হয়তো গ্রামের থেকে ফেরেননি এখনো। যারা গ্রামের থেকে এখনো ঢাকায় ফেরেননি, প্লিজ আপনারা সাবধানে আসবেন, কারণ যানবাহন এখন চারিদিকে এমনভাবে ছুটছে যে মানুষগুলো পিষে যাচ্ছে। তো এই জন্য বলবো যে আমাদের নিজেদেরকে নিজেদেরই সেফ রাখতে হবে। তো আপনারা সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এবং যখনই রাস্তাঘাটে চলাফেরা করবেন চেষ্টা করবেন যে নিরাপদ দূরত্ব গাড়ি থেকে বজায় রাখার, যাতে কোনো অ্যাক্সিডেন্টের শিকার আপনার না হতে হয়, অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা না ঘটে। এবং অবশ্যই যদি সময় সুযোগ হয় এবং সেই পরিমাণ অর্থ মানে ব্যয় করার ইচ্ছা থাকে, তাহলে হলে গিয়ে প্লিজ সিনেমা দেখবেন। থ্যাংক ইউ। আবার অনেক ভালোবাসা, অনেক ভালো থাকো, ঈদের অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। থ্যাংক ইউ। ঈদ মুবারক। ঈদ মুবারক। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্স তারকা আড্ডা থেকে। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, মানুষকে ভালোবাসুন আর নিজেকে ভালো রাখুন, আর থাকুন নাগরিক টেলিভিশনের সঙ্গে। আজ পার্টিতে যাব, তাই চুল ব্লো ড্রাই করাচ্ছি। বারবার চুল ব্লো ড্রাই করার কারণে তোমার চুল ড্যামেজ হয়ে ঝরে পড়ছে। তোমার দরকার ইমামি 7 অয়েলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল। এর 7টি তেলের উপাদান চুল ও স্ক্যাল্পের ড্যামেজ সারিয়ে চুলকে করে মজবুত এবং চুল পড়া কমায় লক্ষণীয়ভাবে। এখন স্বাস্থ্যোজ্জ্বল চুলে হাসো প্রাণ খুলে।